হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাই নেম ইজ শুভদীপ কয়াল। তো আমাদের এই যে লার্নিং ইউটিউব চ্যানেলে মেডিকেলের প্রিপারেশনের জন্য নিটের যে কোর্সগুলো কমপ্লিট হচ্ছিল, যার নাম দেওয়া হচ্ছে মাস্টার কোর্স, আজকে তার কিন্তু ডিজিজের উপরে সেই ক্লাসটা আমি নেব। তো অলরেডি আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, এই দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। তো তার ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর আমি বলেছিলাম যখন ডিজিজ করাবো তার উপরে আমরা একটা আলাদা ভিডিও করে দেবো, কেননা ডিজিজগুলো খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর ডিজিজ থেকে কিন্তু আমাদের অনেক নাম্বারই আসে। তো সেই জন্য আজকে আমরা কি করব, এই যে ডিসঅর্ডার্স বা ডিজিজ যাই হোক না কেন, সেটা ডাইজেস্টিভ সিস্টেমেরও ইম্পর্টেন্ট গুলো করে নেবো, আর আমাদের রেসপিরেটরি সিস্টেমেরও ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো করব। তো ডিজিজ গুলো নিয়ে আমরা একটা ভিডিও ক্লাস আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তো আজকে আমরা ফার্স্ট শুরু করব যেখান থেকে, সেটা ডিসঅর্ডার অফ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেমের যে ডিসঅর্ডার গুলো, কেন যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার, হিউম্যান ফিজিওলজি ফার্স্ট চ্যাপ্টার, কিন্তু ইউটিউবে আমি প্রথম রেসপিরেশনটা করেছিলাম, কিন্তু হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার 11 এটা ফার্স্ট চ্যাপ্টার। তো সেই কারণে আমরা এই চ্যাপ্টার থেকে স্টার্ট করলাম। তো প্রথমে দেখো যে ডিজিজটার কথা এখানে দেয়া আছে বা ডিসঅর্ডার, সেটাকে বলা হচ্ছে আমাদের কোয়াজিওকোর। কি নাম? কোয়াজিওকোর। তো এই যে আমাদের ডিসঅর্ডারটা এখানে কি বলছে, ইট ইজ দ্য ডিজিজ ইন চিলড্রেন অফ 1 to 5 years এজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ প্রোটিন। তাহলে এই লাইনটা থেকে কিন্তু মেডিকেলের কোশ্চেন আসে, কত বয়সের বাচ্চাদের মধ্যে কোয়াজিওকোর দেখতে পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে সেটা 1 থেকে 5 ইয়ার্স। তাহলে এইটা তাহলে আমি আন্ডারলাইন করে দিলাম। তাহলে 1 থেকে 5 ইয়ার্স এর বাচ্চাদের মধ্যে এই কোয়াজিওকোরটা থাকার প্রবণতা আছে। তারপরে কি বলেছে, এটা কিসের ডেফিসিয়েন্সি? এটা অ্যাকচুয়ালি ক্যালোরিফিক, যে আমাদের ক্যালোরিফিক যে খাবার আছে তাদের ডেফিসিয়েন্সির জন্য হয়। তার মধ্যে এটা হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে এটা প্রোটিন ডেফিসিয়েন্সি। প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে কোয়াজিওকোর হয়। এরপরে ম্যারাসমাস দেখবো, সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তিনটেরই ডেফিসিয়েন্সি হয়। তাহলে এটা কি দেখছো? এক, ইট ইজ দ্য ডিসঅর্ডার ইন চিলড্রেন অফ 1 to 5 years এজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ প্রোটিন। তাহলে কোন একটা বাচ্চা জন্মের পর যদি সে ঠিকঠাক প্রোটিন না পায়, ঠিক আছে, বিশেষ করে যেগুলো আন্ডার ডেভেলপিং কান্ট্রি, যদি আফ্রিকায় দেখতে পাওয়া যায়, ইন্ডিয়ারও বেশ কিছু জায়গায় এটা দেখতে পাওয়া যায়, তো ওই দিকের কান্ট্রির যে আমাদের কন্ডিশন, সেখানে ঠিকঠাক খাবার কিন্তু পাওয়া যায় না। তার মধ্যে প্রোটিনটা এত ইম্পর্টেন্ট কেন? আমাদের সমস্ত মাসেল বিল্ডিং করতে গেলে প্রোটিন লাগবে, এনজাইম ফরমেশনে প্রোটিন লাগবে, আমাদের হরমোন ফরমেশনে প্রোটিন লাগবে। তা আমাদের ম্যাক্সিমাম সবকিছুতেই প্রোটিন লাগবে। তো উইদাউট প্রোটিন আমাদের বডি বিল্ডিংই হবে না। তো প্রোটিনকে কি বলা হয়? আমাদের বডি বিল্ডিং ফুড বলা হয়। আর স্টোরেজ অফ অর্গান বা স্টোরেজ ফুড কাকে বলা হয়? ফ্যাটকে। আর ক্যালোরিফিক ফুড কাকে বলা হয়? কার্বোহাইড্রেটকে। তো এটা হচ্ছে প্রোটিন, যেটা বডি বিল্ডিং এ হেল্প করে। যদি তার ডেফিসিয়েন্সি হয়, নর্মালি তুমি বুঝতেই পারছো, মাসেলস এর ডেভেলপমেন্ট হবে না, তার গ্রোথ হবে না ঠিকঠাক, বুঝতে পারলে? তো তাহলে বলছে ইট ইজ দ্য ডিজিজ ইন চিলড্রেন 1 থেকে 5 ইয়ার্স অফ এজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ প্রোটিন। এবারে সিমটম গুলো দেখো। প্রথম যে সিমটম আছে, ওডেমা অ্যাট হ্যান্ডস, লেগ এন্ড আদার পার্ট অফ দ্য বডি। তাহলে ওডেমা কথা মানে কি? এটা তো আমাকে জানতে হবে। ওডেমা মানে ফুলে যাওয়া। কারণ পেট দেখবে, এদের ক্ষেত্রে পেটটা ফুলে যায়, কখনো কখনো হ্যান্ড ফুলে যায়, কখনো লেগ ফুলে যায়। তো ওডেমা অ্যাট দ্য হ্যান্ড, লেগ এন্ড আদার পার্ট অফ দ্য বডি। তাহলে বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন লিকুইড স্টোর করে হোক বা বিভিন্ন রিজনের জন্য ওটা ফুলে ওঠে। এটা 1 নম্বর। 2 নম্বরে কি বলছে, স্কিন বিকামস থিক, রাফ এন্ড ডিসকালার উইথ স্কেলস। তো আমাদের স্কিন হচ্ছে রাফ হয়ে যায়, থিক হয়ে যায়, মানে বুঝতে পারছো তো, স্কিনের কন্ডিশন প্রায় খারাপ হয়ে যায়, কারণ প্রোটিনের ডেফিসিয়েন্সি আছে। 3 নম্বরে দেখো, মাউথ সোয়েল আপ, বিকামস রাউন্ডেড এন্ড লুক লাইক এ ফুল মুন। এইটা কিন্তু মেডিকেলে আসে, কোন অপশন দিয়ে দেবে, কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে মুখটা ফুল মুন হয়ে যায়। তখন তোমাকে লিখতে হবে ফুল মুন হয়ে যায় আমাদের এই যে সিমটম দেয়া, কোয়াজিওকোরের ক্ষেত্রে, ঠিক আছে? এবারে দেখো, গ্রোথ এন্ড বডি ওয়েট ইজ নট প্রপোর্শনাল টু দ্য এজ। যে বয়সে যে পরিমাণ গ্রোথ হওয়া উচিত, এদের ক্ষেত্রে কিন্তু সেই বয়সে সেই গ্রোথটা কিন্তু হচ্ছে না, বুঝতেই পারছো? তাহলে গ্রোথ এন্ড বডি ওয়েট ইজ নট প্রপোর্শনাল টু দ্য এজ।
আর লাস্টে হচ্ছে ইনক্রিজ সেন্সিটিভিটি টু দা ইনফেকশন, তাহলে তার মধ্যে যে কোনো ইনফেকশন হবার প্রবাবিলিটি বেড়ে যায়। তাহলে কোয়াজিওকোর হলে কি হয়, এক হচ্ছে বডি বিভিন্ন জায়গায় ফুলে ওঠে, আমাদের স্কিন হচ্ছে রাফ হয়ে যায়, আর কি আছে আমাদের মাউথ সোয়েল আর বিকাম রাউন্ডেড এন্ড লুক লাইক এ ফুল মুন, তাহলে মুখটা ফুল মুনের মতো, ফেসটা কি হয়েছে ফুল মুনের মতো হয়ে যায়। গ্রোথ এন্ড বডি ওয়েট ইজ নট প্রপোর্শন টু এজ, আর ইনক্রিজ সেন্সিটিভিটি টু দা ইনফেকশন, তাহলে যে কোনো ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। তো ওই জন্য বলছি ইনক্রিজ সেন্সিটিভিটি টু ইনফেকশন, তাহলে ইনফেকশনে কি হয় সেন্সিটিভিটি বেড়ে যায়। তাহলে এটা আমরা দেখলাম কোয়াজিওকোর। নেক্সট আমরা আসবো কি ম্যারাসমাস, তাহলে এটা 1 নম্বর দাও, এটা কোয়াজিওকোর, এটা দেখে নাও। এবার দেখো, এবারে যেটা আমাদের নেক্সট আছে সেটা হচ্ছে ম্যারাসমাস। কোয়াজিওকোর করার সময় যেটা বললাম নেক্সট যেটা আসবো আমরা সেটা হলো ম্যারাসমাস। তো এটা খুব একটা মানে কি বলবো, খুব প্রবলেমেটিক একটা মানে ডিসঅর্ডার, যেখানে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট তিনটেই ডেফিসিয়েন্সি হয়ে যায়। তাহলে একটা বাচ্চার যদি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট তিনটে ডেফিসিয়েন্সি হয়, তাহলে বোঝা যাচ্ছে তার বডিতে না তো মাসেল বিল্ডিং হয়েছে না কিছু আছে, মানে একদম রিবস গুলো প্রমিনেন্ট, পুরো বাইরে থেকে দেখলে মনে হবে পুরো রিবস 12 পেয়ার্স অফ রিবস হচ্ছে, আমাদের গুনে গুনে দেখে দেওয়া যাবে, তাই তো। বলছে ইট ইজ দ্য ডিজিজ ইন দ্য চিলড্রেন অফ 1 to 12 মান্থস, মানে এটা হলো মায়ের বডির ভিতরে যখন সে বড় হচ্ছিল প্লাসেন্টায়, তখনই কিন্তু আমাদের এই ম্যাল নিউট্রিশনে ভুগছিল, মানে মা নিজেও কোনো ঠিকঠাক ভাবে পুষ্টিকর খাবার পায়নি, নিউট্রিশন পায়নি, সেজন্য বেবির মধ্যেও সেই ডেভেলপমেন্ট হয়নি বা গ্রোথ হয়নি, বা বাচ্চা হওয়ার পরেও দেখা গেছে তার সে সেইভাবে কোন রকম নিউট্রিশন পায়নি। তাহলে ইট ইজ দ্য ডিজিজ ইন চিলড্রেন 1 to 12 months of age due to the deficiency of protein and calorie in diet। তাহলে প্রোটিন আর ক্যালোরি মানে বুঝতেই পারছো, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট, প্রোটিন তো প্রোটিন, ক্যালোরি মানে কার্বোহাইড্রেট ফ্যাট, তিনটেই ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যাচ্ছে ডায়েটে। তাহলে কি হবে, সে একদম তার ম্যারাসমাস হবে। ইট ইজ অলসো কল্ড প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশন, তাহলে পিসিএম। যদি বলা হয় পিসিএম কোন ডিজিজটাকে বলা হয়, তাহলে অপশনে দিয়ে আসবে দাগ ম্যারাসমাস, তাহলে প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশন পিসিএম হলো। তাহলে ইট ইজ দ্য ডিজিজ ইন চিলড্রেন অফ 1 to 12 মান্থস, মানে 1 থেকে 12 মান্থস এর মধ্যে কিন্তু এই ডিজিজটা হয়। আগেরটা ছিল 5 ইয়ার্স, এটা হচ্ছে 12 মান্থস অফ এজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ প্রোটিন এন্ড ক্যালোরি। এবারে বলছে সিমটম গুলো দেখলে বুঝতে পারবে এর বডি ওয়েট 60% কমে যাচ্ছে। দেখো একটা বেবির যে বডি ওয়েট হওয়া উচিত সেখান থেকে 60% কমে যাচ্ছে। বলছে গ্রোথ হচ্ছে রিটায়ার্ড, বডি ওয়েট রিডিউসড 60% অফ দ্য নর্মাল। তাই নর্মালি যে বডি ওয়েট থাকা উচিত একটা বাচ্চার তার থেকে 60%, আগেরটা যদি ধরো এটা 60%, তো ওটা ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 20%। কোয়াজিওকোর যদি হয় একটা বেবির যে ওয়েট হওয়া উচিত তার থেকে 20% কম আছে, আর এখানে 60% কম আছে নর্মাল যা বডি ওয়েট হওয়া উচিত। 2 নম্বরে দেখো মাসেল ওয়েস্টেড বডি বিকামস নিয়ারলি ফ্যাটলেস, তাহলে তার বডিতে টোটালি যেন ফ্যাট নেই বলেই মনে হচ্ছে, পুরোপুরি সেটা ফ্যাটলেস। তারপরে বলছে স্কিন বিকামস ড্রাই অ্যান্ড ফ্যাটলেস, তাহলে স্কিনেও কি হচ্ছে আমাদের ফ্যাটলেস, স্কিনে ফ্যাট নেই, স্কিনের তলায় যে ফ্যাট থাকা উচিত মিনিমাম সেটা নেই। বডি সিমস টু বি মেড অফ বোন অ্যান্ড স্কিন অনলি, তাহলে কতটাই একটা বাচ্চা রোগা হয়ে গেছে, যেখানে বলছে তার বডি যেন তৈরি হয়েছে বোন অ্যান্ড স্কিন অনলি, অনলি বোনস আছে আর স্কিন আছে, ঠিক আছে। তাই বলছে রিবস বিকাম ভেরি প্রমিনেন্ট, মানে কি রিবস গুলো বাইরে থেকে গুনে বলে দেওয়া যাবে, মানে এতটাই রোগ আছে বাইরে থেকে একটা দুটো করে তার রিবস গুলো গুনে দেওয়া যাবে। লাস্ট কি বলছে ইমিউনিটি ইজ রিডিউসড অ্যান্ড ইজিলি অ্যাটাক উইথ রিকেট অ্যান্ড দ্য আদার ডিজিজ। রিকেট কাকে বলে, রিকেট হচ্ছে আমাদের যখন আমাদের বডির যে স্ট্রাকচার সেটা যখন বেঁকে যায় তখন তাকে বলা হয় রিকেট। হ্যাঁ, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে কি হয়, অনেক সময় প্রেগনেন্ট মহিলা মানে মাদার সেও কিন্তু অনেকটা বেঁকে যায়, তার রিকেট হয়ে যায়। তাহলে বলছে ইমিউনিটি ইজ রিডিউসড অ্যান্ড ইজিলি অ্যাটাক উইথ রিকেট অ্যান্ড আদার ডিজিজেস। তাহলে এই হচ্ছে আমাদের ম্যারাসমাস, তাহলে যেটা 1 থেকে 12 মান্থস এর মধ্যে হয়, এই আমাদের 1 বছরের মধ্যে হয়ে গেল। এটাকে বলা হচ্ছে প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশন, প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশন।
একে বলা হয় পিসিএ হয়ে গেল। আর কি এখানে গ্রোথ 60% কমে যায়, যা গ্রোথ হওয়া উচিত তার থেকে 60% কম গ্রোথ। মাসেল ওয়েস্টেড, বডি বিকামস নিয়ারলি ফ্যাটলেস, বোন অ্যান্ড স্কিন অনলি, তার দেখলে মনে হয় যেন বোন আর স্কিন দিয়েই বাচ্চারা বডি তৈরি হয়েছে। আর লিভস বিকাম ভেরি প্রমিনেন্ট, আর ইমিউনিটি ইজ রিডিউসড অ্যান্ড ইজিলি অ্যাটাক উইথ রিকেট অ্যান্ড আদার ডিজিজ। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের ম্যারাসমাস। নেক্সট দেখবো, এটা তোমরা দেখে নাও। তাহলে এবারে দেখো 3 নম্বরে দেওয়া আছে জন্ডিস। এবার এই রোগটার সাথে সবাই খুবই পরিচিত। দ্য লিভার ইজ এফেক্টেড। তা জন্ডিসে কি হয়? দ্য লিভার ইজ এফেক্টেড। আর কি বলছে? দ্য স্কিন অ্যান্ড আই টার্ন ইয়েলো। ঠিক আছে, ডিউ টু দ্য ডিপোজিট অফ দ্য বাইল পিগমেন্ট। তাই তো, তাহলে সমস্ত কিছু ইয়েলো হয়ে যায় ডিউ টু দ্য ডিপোজিট অফ দ্য বাইল পিগমেন্ট। এবারে কোশ্চেন হচ্ছে সব কিছু নিয়ে ইয়েলো হচ্ছে, আর জন্ডিসটা কি করে বুঝবো যে আমার জন্ডিস হয়েছে? তো একটা বাচ্চা বা একটা মানুষ যেই হোক না কেন, তার ইউরিন যদি একদম পুরো গাঢ় ইয়েলো হয়ে যায়, তাহলে প্রথম সিমটম ওটাই যে তার ইউরিন হয়ে যাবে পুরো ইয়েলো। কিন্তু তার যে স্টুল, সেটা কিন্তু অতটা ইয়েলো হবে না যতটা একটা নর্মাল মানুষের হওয়া উচিত। তার অনেকগুলো কারণ আছে, সেটা এক এক করে আসছি। তাহলে কি বললাম? প্রথমে দেখতে হবে যাতে ইউরিন আছে, সেই ইউরিনটা তার একদম ইয়েলো হবে। তারপরে স্কিন অ্যান্ড আই টার্ন ইয়েলো, চোখ দেখলেই বোঝা যাবে তার চোখটা অনেক ইয়েলো হয়ে গেছে। এটা কেন কিনা? ডিপোজিট অফ দ্য বাইল পিগমেন্ট। ভালো করে বোঝো, যখন আমি ডাইজেস্টিভ সিস্টেমটা ডিটেলে করাচ্ছিলাম তখন বলেছিলাম গ্রেভিয়ার্ড অফ দ্য আরবিসি। গ্রেভিয়ার্ড অফ দ্য আরবিসি কাকে বলা হয়? গ্রেভিয়ার্ড অফ দ্য আরবিসি বলা হয় হচ্ছে আমাদের স্প্লিনকে। কেন? আরবিসি 120 ডেজ হচ্ছে সার্ভাইভ করে, তারপরে তার কি হয়? লাইফ স্পান শেষ হয়ে যায়। লাইফ স্পান শেষ হয়ে গেলে সে মারা যায়। এবারে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে প্রায় 90% এর মতো আরবিসি ড্যামেজ হয় কোথায়? আরবিসি ড্যামেজ হয় আমাদের স্প্লিনে। 10% বোন ম্যারো আর লিভারে গিয়ে ড্যামেজ হয়। এবারে হয়েছে কি, আরবিসি যখন ব্রেকডাউন করলো, তা সেখান থেকে একটা আরবিসি থেকে একটা প্রোটিন বেরিয়ে এলো, তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। কি বেরিয়ে এলো? হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিন থেকে আমরা পাবো হিম প্লাস গ্লোবিন। হিম হচ্ছে পিগমেন্ট, গ্লোবিন হচ্ছে প্রোটিন। তাহলে কি বলেছিলাম? হিমোগ্লোবিন ব্রেকডাউন করে তৈরি হয় হিম অ্যান্ড গ্লোবিন। গ্লোবিনটা কি হয়? ট্রান্সফার ইনটু দ্য গ্লুকোজ। এটাকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস। তাহলে গ্লোবিন যে প্রোটিনটা আছে সেটা ট্রান্সফার করে গেল কোথায়? গ্লুকোজে। তাহলে এই প্রসেসের নাম কি? নিওগ্লুকোজেনেসিস। কিন্তু হিম যে পিগমেন্ট ছিল, সেই পিগমেন্টটাই ট্রান্সফার করে কোথায়? বিলিরুবিন আর বিলিভার্ডিন। কোথায় ট্রান্সফার করে? বিলিরুবিন, বিলিভার্ডিন। সেই বিলিরুবিন আর বিলিভার্ডিনটাকে তো শরীরের বাইরে বার করতে হবে। সেই জন্য বডি কি করে? ওই যে 90% যে গেল, তাহলে ওই লিভারে ওই বিলিরুবিন বিলিভার্ডিনটাকে মিশিয়ে দেওয়া হয় বাইল জুসের সাথে। তাহলে বাইলটা কি করবে? ফ্যাট ইমালসিফিকেশনে হেল্প করবে। তার কাজ হয়ে গেলে সেটা পটির সাহায্যে বাইরে বেরিয়ে যাবে, তার সাথে বিলিরুবিন বিলিভার্ডিনও বেরিয়ে যাবে। তাহলে হিমোগ্লোবিনের যে পিগমেন্ট বিলিরুবিন বিলিভার্ডিন, সেটা কি হলো? বাইল জুসে মিশে গেল। তাই এখানে লেখা আছে ডিউ টু দ্য ডিপোজিট অফ বাইল পিগমেন্ট। তাহলে বাইল পিগমেন্ট কে কে? ওই বিলিরুবিন বিলিভার্ডিন। এবারে হয়েছে কি, যদি বডিটা নর্মাল কন্ডিশনে থাকতো, মানে ধরো যার জন্ডিস হয়নি, তাহলে কি হলো? ওই যে আমাদের বাইল ফর্মেশন হলো, এবং সেটা আমাদের কি হলো? ইমালসিফিকেশন, ডিউরিং দ্য ইমালসিফিকেশন অফ ফ্যাট গল ব্লাডার সিক্রেট দ্য বাইল জুস। অ্যাকচুয়ালি গল ব্লাডারের থেকে বাইল জুসটা বের হয়, কিন্তু ফর্মেশন হয় কোথায়? আমাদের লিভারে, স্টোর হয় গল ব্লাডারে। তাহলে সেটা ইমালসিফিকেশন ফ্যাট হলো, এক্সট্রা যেগুলো থাকলো পটির সাথে বেরিয়ে গেল। পটির সাথে বেরোনোর সময় পটি কালার হয় না, ওই যে বাইল পিগমেন্ট গুলো আছে, এই বাইল পিগমেন্ট গুলো ট্রান্সফার করে স্টার্কোবিলিনোজেন, সেখান থেকে অক্সিডাইজ হয়ে তৈরি করে স্টার্কোবিলিন। সেই স্টার্কোবিলিনের জন্য আমাদের পটির কালারটা একটু ইয়েলো টাইপের হয়। আর বাকি যে 10% থাকে সেটা কি হয়? ট্রান্সফার করে ইউরোবিলিনোজেন থেকে ইউরোক্রোম, আর ইউরোক্রোম কি করে? টয়লেটের কালার ইয়েলো করে। এবারে সমস্যা হচ্ছে, যদি একটা মানুষের লিভারটা এফেক্টেড হয়, যদি একটি মানুষের লিভার এফেক্টেড হয়, তাহলে কি হবে? তার লিভার বাইল ফর্মেশন করতে পারছে না। তার মানে ওই পিগমেন্ট গুলো বাইল জুসের সাহায্যে মিশে গিয়ে শরীরের বাইরে বেরোতে পারছে না। তাহলে ম্যাক্সিমাম ওই পিগমেন্ট গুলো চলে এলো ব্লাডে। ব্লাডে তাহলে সেটা ওই একই ব্যাপার, ওই ইউরোক্রোমে ট্রান্সফার করলো। যেটা কম ট্রান্সফার করছিল সেটা বেশি ভাবে ট্রান্সফার করলো। তখন ওই ব্লাড যেখান থেকে পাস করবে সেই জায়গাগুলো ইয়েলো করবে।
তাই এখানে লেখা আছে এফেক্টেড, লিভার ইজ এফেক্টেড। লিভার এফেক্টেড হয়েছে মানে বাইল ফর্মেশন করতে পারেনি, তাহলে বাইলের ওই পিগমেন্ট যেটা আরবিসি ব্রেকডাউনের পরে তৈরি হলো সেটা ব্লাডে আছে। এবার এর ফলে ব্লাডে ইউরোক্রোমে ট্রান্সফার করে স্কিন, আই, হাতের এদিক সেদিক মোটামুটি সব ইয়েলো হয়ে যায়। তাহলে কিন্তু পটির কালারটা ইয়েলো সেইভাবে হবে না, তার কারণ কি বাইল ফর্মেশন না হলে তাহলে ওই ইউরোক্রোম গুলো এই আমাদের বিলিরুবিন বিলিভারডিন গুলো তো লার্জ ইন্টেস্টাইন দিয়ে পাস করতে পারছে না। লার্জ ইন্টেস্টাইন থেকে যখন পাস করে তখনই ট্রান্সফরমেশনটা হয়, যেহেতু লিভার ড্যামেজ হয়ে আছে, মানে লিভারের কন্ডিশন ঠিক নেই, তার মানে বিলিরুবিন বিলিভারডিনও লিভারের বাইরের সাথে মিশতে পারেনি। তো আলটিমেটলি কি হবে, দা স্কিন এন্ড আইটা ইয়েলো, ইউরিন হয়ে যাবে ইয়েলো, কিন্তু তার যে স্টুল সেটা কিন্তু অতটা ডিপ হবে না। তার মানে এই নয় যে হোয়াইট মানে এশিয়ান পেন্টের মতো সাদা হয়ে যাবে, ওরকম নয়, কিন্তু নর্মালি যে কালার হওয়া উচিত সেরকম হবে না। চলো তাহলে এই যে লিখে দিয়েছি বাইল পিগমেন্ট তখন ট্রান্সফার করে যাচ্ছে ম্যাক্সিমাম কোথায়, ইউরোক্রোম। এই ইউরোক্রোমের জন্য টয়লেট ইয়েলো হয়, এবার স্কিন থেকে আরম্ভ করে সব ইয়েলো হয়ে যায়, যেহেতু বাইল পিগমেন্ট গুলো এখন অ্যাকুমুলেট করছে কোথায়, ব্লাডে। ব্লাড যেখান থেকে যাচ্ছে সেই সেই জায়গাগুলো ইয়েলো হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের জন্ডিস। ভালো করে বোঝো, কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেবো আবার। এবারে হচ্ছে ভমিটিং। ভমিটিং কি, যখন আমাদের ডাইজেশন ঠিকঠাক হয় না বা কোনো পেটে প্রবলেম হয়, তো আমাদের ভমিটিং সেন্টার থাকে। কি থাকে আমাদের ভমিটিং সেন্টার ইন দা মেডুলা। আমাদের যে মেডুলা আছে মানে আমাদের ব্রেনের পার্ট, মানে পার্ট অফ আওয়ার ব্রেন, সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, ওই সেই মেডুলা অবলাঙ্গাটাকে লেখা হচ্ছে মেডুলা। বলছে সেই মেডুলা কি হয়, আমাদের ভমিটিংটাকে কন্ট্রোল করে। তাহলে কি লিখেছে আগে একবার দেখে নি, ইট ইজ দা ইজেকশন অফ দা স্টোম্যাক কন্টেন্ট, মানে স্টোম্যাক কন্টেন্টটাকে বাইরে বের করা হবে আর কি, ইজেক্ট করা হবে থ্রু দা মাউথ। তাহলে মুখ থেকে যখন স্টোম্যাকের কন্টেন্ট বাইরে বেরিয়ে আসছে তখন তাকে বলা হয় ভমিটিং। দিস রিফ্লেক্স অ্যাকশন ইজ কন্ট্রোল বাই ভমিট সেন্টার। তাহলে এই যে লাইনগুলো তলায় আন্ডারলাইন করছি এগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেন গুলো ফর্ম হওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে বলা হচ্ছে ভমিট সেন্টার ইন দা মেডুলা। তাহলে মেডুলাতে কি হয়, যে ভমিট সেন্টার আছে সেইটা কি করে, আমাদের ভমিটিংটাকে কন্ট্রোল করে। এ ফিলিং অফ নসিয়া প্রডিউসেস ভমিটিং। তাহলে মাথা ঘুরে, গা গুলোয়, আলটিমেটলি আমাদের বডিতে আমাদের যে খাবারটা স্টোমাকে ছিল সেটা মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। তাহলে এখনো পর্যন্ত আমরা পড়লাম ওয়াজিওকোর, ম্যারাসমাস, জন্ডিস, ভমিটিং, আর দু একটা আছে। মোটামুটি এই কটা করলে ডিসঅর্ডার অফ ডাইজেস্টিভ সিস্টেম প্রায় আমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওগুলো দেখছো, এর আগে যে ভিডিওগুলো ছিল, ইভেন আজকের যে ক্লাসটা হচ্ছে সেটাও তোমরা দেখবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে নোট নেওয়ার চেষ্টা করবে, খাতায় লিখে রাখবে। একবার লিখে রাখলে কি হয়, তোমার কিন্তু জিনিসটা অনেক বেশি মনে থাকবে, বা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্যারের কাছে পড়ছে সে এটা অ্যাজ এ রিভিশন এই ক্লাসগুলো সে করতে পারে। তাহলে আমার মনে হয় তার কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে এই ক্লাসগুলো করার পরে, কেননা এটা অনেক ইজি ভাবে তোমাদের বোঝানো হচ্ছে। তাই তোমরা এখন দেখে নাও আমাদের জন্ডিস এন্ড ভমিটিং, তারপর নেক্সট ডিজিজ গুলো আসছি। তাহলে এবারে দেখে নাও ডিসঅর্ডার অফ ডাইজেস্টিভ সিস্টেমের নেক্সট তিনটে, কনস্টিপেশন, ডায়রিয়া এন্ড ইনডাইজেশন। এই তিনটে করলে মোটামুটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে যে ডিসঅর্ডার গুলো ছিল হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে এসো কনস্টিপেশন। বলছি ডিটেলে পরে আসবো, আগে একবার দেখি কি লিখলাম। ইন কনস্টিপেশন দ্য ফেসেস আর রিটেন্ড উইদিন দ্য কোলন as the bowel movement occurs irregularly। সোজা বাংলা ভাষায় কনস্টিপেশন হচ্ছে সেই রোগ বা সেই প্রবলেম, সে পটি করতে চাইছে কিন্তু পটি বেরোচ্ছে না, মানে কোলনের ভিতরে আটকে আছে। তাহলে কি হচ্ছে, যে মাসকিউলার মুভমেন্টের ফলে ওটা শরীরের বাইরে রিলিজ করবে, সে সেই মাসকিউলার মুভমেন্টটা ঠিকঠাক হচ্ছে না। তো সেটাকেই বলা হচ্ছে কনস্টিপেশন। ইন কনস্টিপেশন দ্য ফেসেস আর রিটেন্ড উইদিন দ্য কোলন as the bowel movements occur irregularly। এবারে কি হয়, অনেক সময় জল কম খেলে নরমালি হয়, মানে সেটা কনস্টিপেশন না, সিমটমটা একই রকম। হ্যাঁ, তখন কি হয়, আমাদের রাফেজ যদি কেউ কম খায়, মানে কারোর ফুডসে যে ফুড সে টেক করছে আর কি, যে ফুডটা সে খেলো তাতে যদি ফাইবার কম থাকে, তাহলে কি হয়, এবার এই কনস্টিপেশন হওয়ার এটা বেড়ে যায় আর কি। ব্যাপারটা হলো, আমরা একটা ধরো বাবুল গাম যদি কারোর গায়ে লাগিয়ে দিই, বা কোন একটা দেয়ালে ধরো একটা বাবুল গাম আমি আটকে রেখেছি, সেটা তুলতে গেলে সব থেকে বেস্ট উপায় তার গায়ে একটু পাউডার বা কোনো গুঁড়ো জাতীয় জিনিস দিয়ে দাও, আস্তে করে ঘষলে উঠে আসবে। ব্যাপারটা হচ্ছে, আমরা যে খাবারটা খেলাম সেটা তো স্টোম্যাকের ভিতরেই, সে স্টোম্যাকের ভিতর থেকে ধীরে ধীরে নামছে, তাহলে সেটা যখন ডাইজেস্ট হয়ে নামছে তাহলে ওয়াল গুলোর গায়ে আটকে আটকে থাকবে।
এবারে যদি আমরা রাফেজ খাই মানে ফাইবার থাকে, তাহলে সেটা ওই ওয়াল গুলো থেকে মানে আমাদের স্টোমাকের যে ইনার ওয়াল সেখানে পরিষ্কার করে সেটা নিচের দিকে মুভ করতে হেল্প করবে। এবার কোনো কারণে যদি একটা মানুষের ফাইবার কম খায়, সবসময় ফাস্ট ফুড খায়, তার হয়ে যায় কনস্টিপেশন, তখন কি হয় তাদের যে এই যে মুভমেন্টস, যে মাসকুলার মুভমেন্ট, সেই মুভমেন্টে ইরেগুলার হয়ে যায়। তো মুভমেন্ট অকার ইরেগুলারলি, তখন সেটাকে বলে কনস্টিপেশন, ডাক্তার দেখাতে হয়। সরি, তো তখন তাকে ডাক্তার দেখাতে হয় বা মেডিসিন নিতে হয়, অনেক সময় হচ্ছে নর্মালি সেরে যায়। এটা হলো কনস্টিপেশন। এবারে বলছি ডায়রিয়া, কম বেশি ম্যাক্সিমাম প্রত্যেকটা মানুষেরই ডায়রিয়া হয়েছে লাইফে। তো দ্য অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি অফ বোল মুভমেন্ট ইন ইনক্রিজড লিকুইডিটি অফ দ্য ফেসিয়াল ডিসচার্জ ইজ নোন অ্যাজ ডায়রিয়া। যখন তার পুরো একদম যে স্টুলটা লিকুইড ফর্মে ট্রান্সফার হয়ে গেছে এবং বারবার তাকে যেতে হচ্ছে, তখন তাকে বলা হয় ডায়রিয়া। ডায়রিয়া হলে ফার্স্ট যেটা হবে বডি ডিহাইড্রেট হয়ে যাবে। ফার্স্ট কি হবে, বডি ডিহাইড্রেট হয়ে যাবে, কারণ বডি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। তখন তাকে ওআরএস খেতে বলা হয়, লাইট ফুড খেতে বলা হয়, খুব রিচ খাবার খাওয়া সম্ভব নয়। তো ডায়রিয়া কি জিনিস, দ্য অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি অফ দ্য বল মুভমেন্ট অ্যান্ড ইনক্রিজড লিকুইডিটি অফ দ্য ফেসিয়াল ডিসচার্জ ইজ নোন অ্যাজ ডায়রিয়া। তো ডায়রিয়া একটা কমন রোগ, অনেক সময় ফুড পয়জনিং থেকে হয়ে যায়। রাস্তার ধারে কাটা ফল যে বিক্রি হয় সেগুলো খেলে ডায়রিয়া হয়। আমাদের ওয়াটারে যদি কন্টামিনেটেড ওয়াটার, বাইরে থেকে কোনো ধাবায় বসে খাচ্ছে ধরো, সেখানে যে ওয়াটারটা সেটা কোন জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে আমরা তো জানি না, এবং তাতে কি ব্যাকটেরিয়া ভাইরাস মিশে আছে সেটাও জানি না, সেখান থেকে ডায়রিয়া হওয়ার চান্স আছে। ঠিক আছে, বা প্রচুর গরম পড়লে খাবার যখন ঠিকঠাক ভাবে ডাইজেশন হয়নি, নিচে লেখা হয়েছে দেখো ইনডাইজেশন, ইনডাইজেশনের ফলেও কিন্তু ডায়রিয়া হতে পারে। তাহলে সেখানটায় মোটা 2-3 দিন পরে সেরে যায়, একদিনেও সেরে যায় মেডিসিন নিলে। তো এটা হলো ডায়রিয়া। এবারে এসো ইনডাইজেশন। তো এটা কি জিনিস, ইন দিস কন্ডিশন দ্য ফুড ইজ নট প্রপারলি ডাইজেস্টেড। তাহলে একটা খাবার কখন প্রপারলি ডাইজেস্ট করবে না, যখন সেখানে এনজাইমের ডেফিসিয়েন্সি থাকবে, এক নম্বর ব্যাপার। তো সেটাই লেখা হয়েছে, ইন দিস কন্ডিশন ফুড ইজ নট প্রপারলি ডাইজেস্টেড লিডিং টু ফিলিং ফুলনেস। তার জন্য মনে হবে পেট ফুলে যাচ্ছে আর কি। ঠিক আছে, দ্য কজেস অফ দ্য ইনডাইজেশন আর ইনঅ্যাডিকুয়েট এনজাইম সিক্রেশন। তাহলে যে পরিমাণ এনজাইম সিক্রেশন হওয়ার কথা সেই পরিমাণ এনজাইম সিক্রেশন হচ্ছে না, তাহলে এটাকে বলছে ইনঅ্যাডিকুয়েট এনজাইম সিক্রেশন। এনজাইটি, ঠিক আছে, প্রচুর টেনশন করলে কি হয়, হজমে ডিস্টার্ব হয়, আমরা সকলে জানি, ঘুম হয় না। ফুড পয়জনিং, ওই যে এইটার মতো ডায়রিয়ার মতো কাটা ফল খেয়ে যে মাছি বসেছিল সেখান থেকে ফুড পয়জনিং হয়ে গেছে। আর কি আছে, ওভার ইটিং স্পাইসি ফুড, প্রচুর পরিমাণে ওভার ইটিং হয়ে গেছে স্পাইসি ফুড, তখন তার ডাইজেশনটা ঠিকঠাক ভাবে হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, একটা হচ্ছে কনস্টিপেশন, ডায়রিয়া, ইনডাইজেশন। তাহলে ফার্স্ট করলাম কোনটা, কোয়াজিওকোর, নেক্সট করলাম মেরাসমাস। আগের স্লাইডে আমরা করেছি আমাদের কি ছিল যেন ওটা, স্কিন হলুদ হয়ে যায়, তাই তো, জন্ডিস, কনস্টিপেশন, ডায়রিয়া, ইনডাইজেশন, ভমিটিং। তাহলে এই কটা ডিসঅর্ডার তোমরা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য দেখলেই না। এবারে আমরা করব নেক্সট স্লাইড থেকে ডিসঅর্ডার অফ রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম আর ডাইজেশনের ডিসঅর্ডার হয়ে যাওয়া মানে দুটো চ্যাপ্টার আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তোমরা এই কটা দেখে নাও। এবার দেখো ডিসঅর্ডার অফ রেসপিরেটরি সিস্টেম। তো এইখান থেকে এই চ্যাপ্টারে বেশ কিছু ইম্পর্টেন্ট ডিসঅর্ডার আছে, ঠিক আছে, তো সেগুলো মোটামুটি আমরা এবার কমপ্লিট করব। ডাইজেশনটা হয়ে গেল, এবার ডিসঅর্ডার অফ রেসপিরেটরি সিস্টেম। তাহলে প্রথম যে ডিসঅর্ডারটার কথা লিখেছি দেখো, আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এর ক্ষেত্রে কি হয়, একটা বেবি জন্মানোর পরে তার লাংসটা ঠিকঠাক ভাবে ওপেন হয়নি এবং বাচ্চা মারা যায়। তাহলে ওই যে প্রবলেমের জন্য ওই মানে এই ঘটনাটা ঘটলো আর কি, তার লাংসটা ওপেন হলো না, তাকে বলা হয় আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কি বলছে, ইট ইজ এ ব্রিদিং ডিসঅর্ডার। তাহলে এটা এমন একটা ব্রিদিং ডিসঅর্ডার অফ এ প্রিম্যাচিওর নিউরন ইন হুইচ দ্য অ্যালভিওলাই ডু নট রিমেন ওপেন। তাহলে অ্যালভিওলাইটা কোনো মতেই ওপেন হতে চায় না, টু দ্য ল্যাক অফ সারফেক্ট্যান্ট। এই সারফেক্ট্যান্ট এমন একটা জিনিস যেটা কি করে, সারফেস টেনশনকে কমাতে হেল্প করে। তাহলে আমাদের যে থোরাসিক ক্যাভিটি তার সাথে লাংসের যে সারফেস টেনশন সেটা যদি অনেক বেশি থাকে, তাহলে লাংস আর থোরাসিক ক্যাভিটি একে অপরের সাথে জুড়ে থাকবে। তাহলে ভালো করে বোঝো, সারফেস টেনশন যদি কম থাকে তাহলে লাংস
আর আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে অ্যাটাচমেন্ট অনেক বেশি হবে, তাহলে সেটাকে ওপেন করতে দেওয়া একটা চাপ, সেটাই এখানে লেখা হয়েছে সারফেক্ট্যান্ট রিডিউসেস দ্য সারফেস টেনশন and is necessary to prevent the collapse of alveoli during the exhalation। তাহলে ইনহেলেশনের সময় তো বাতাস ঢুকছে তখন তো ফুলে উঠছে, কিন্তু এক্সালেশনের সময় তো এয়ারটা বাইরে বেরিয়ে যাচ্ছে তখন কোল্যাপস করে যায় লাংস। তাহলে কি বলছে, ইট ইজ এ ব্রিদিং ডিসঅর্ডার অফ এ প্রিম্যাচিওর নিউবর্ন ইন হুইচ দ্য অ্যালভিওলাই ডু নট রিমেন ওপেন টু ল্যাক অফ সারফেক্ট্যান্ট। তাহলে সারফেক্ট্যান্ট কেমিক্যালটা কম থাকার জন্য তার লাংসটা কিছুতেই ওপেন হতে চায় না, তাই এখন ওটা তো চুপসে আছে, কিছুতে ফুলতে চায় না, বুঝতে পারলে। আর কি বলছে, সারফেক্ট্যান্ট reduces surface tension and is necessary to prevent the collapse of alveoli during exhalation। তাহলে এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। যে কোনো বই খুলে পড়বে, এখান থেকে পড়ার পরে আমার মনে হয় না তোমাদের সেখানে কোনো অসুবিধা হবে। আজ অব্দি যে যতগুলো ক্লাস এখানে হয়েছে, রেসপিরেটরিতে আমাদের তিনটে ক্লাসে কমপ্লিট করেছি, টোটাল 6টা ক্লাস লেগেছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে। আর এটা হচ্ছে দুটো মিলে কমন একটা ক্লাস যেখানে ডিসঅর্ডার গুলো করানো হচ্ছে। এই যে টোটাল রেসপিরেশন আর আমি ডাইজেস্টিভ সিস্টেম করালাম, তোমরা এই ক্লাসটা যদি পুরোপুরি ফার্স্ট থেকে শেষ অবধি করো, যে কোনো বই তুমি মার্কেট থেকে কিনে নাও যেটা নিড লেভেলের জন্য রেডি করা হয়েছে, তোমার একটা জায়গায় মনে হবে না তুমি বুঝতে পারছো না, যতটা ম্যাক্সিমাম কভার করা যায় করে দিয়েছি। ভেবেছিলাম ডিজিজ লাস্টে করাবো, তাও যেহেতু চ্যাপ্টার দুটো শেষ হয়ে গেছে আমি কিন্তু এইটাও কভার করে দিলাম। তাহলে তোমাদের টোটাল এটা মনে না হয় যে ইউটিউবে করানো হচ্ছে বলে কোনো মেটেরিয়াল কম দেওয়া হচ্ছে, যথেষ্ট খেটে তৈরি করা হচ্ছে। এর পরেও যদি তোমরা শেয়ার না করো, লাইক না করো, ক্লাসগুলো যদি মন দিয়ে না করো, আমার কিছু এসে যাবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন পরে দেখবে আফটার এক্সামিনেশন যে এই ক্লাসগুলো তো আমার এখানে করানো ছিল, তখন কিন্তু তোমাদের মনে হবে যদি করতাম। প্রথম থেকে শুরু করেছি একদম, বেশি দিন হয়নি, 1 মাসের একটু বেশি হয়েছে, তাহলে এখনো যদি কেউ লিঙ্ক করে তাহলে কিন্তু তার ক্ষেত্রে সুবিধাই হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা হয়ে গেল কি, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এবারে আসছে কার্বন মনোক্সাইড পয়জনিং। এর তো খুব ডেঞ্জারাস প্রবলেম। যদি কার্বন মনোক্সাইড পয়জনিং হয়ে যায় কারো শরীরে, তার বডিতে যদি প্রচুর কার্বন মনোক্সাইড যদি পুরো হিমোগ্লোবিনকে কভার করে নেয়, তার বডি ধীরে ধীরে পিঙ্ক হয়ে যাবে। আর কার্বন মনোক্সাইড আমি রেসপিরেটরি সিস্টেম করার সময় বলেছিলাম না, হিমোগ্লোবিন যদি অক্সিজেনের সাথে বাইন্ড করে তাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন যদি অক্সিজেনের সাথে বাইন্ড করে তাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যদি কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করে তখন তাকে বলা হয় কার্বামিনো হিমোগ্লোবিন। বোথ অক্সি হিমোগ্লোবিন এন্ড কার্বামিনো হিমোগ্লোবিন আর আনস্টেবল কম্পাউন্ড। কেন, টিস্যুতে অক্সিজেন ছেড়ে দিলে তবেই তো CO2টাকে নেবে, তাই এটা স্টেবল কম্পাউন্ড না। কিন্তু প্রবলেম হচ্ছে এই কার্বন মনোক্সাইড যদি একবার হিমোগ্লোবিনের সাথে লেগে যায়, সে কিন্তু পার্মানেন্ট মানে কম্পাউন্ড তৈরি করে দেয়, তাকে বলা হয় কার্বক্সি হিমোগ্লোবিন। সেই কার্বক্সি হিমোগ্লোবিন যদি তৈরি হয়ে যায় তাহলে কি হয়, সেই বডিতে তাহলে সেল টু সেল অক্সিজেন যেতে পারবে না। কেন যেতে পারবে না, এটা কিন্তু বিশাল বড় একটা ইম্পর্টেন্ট জায়গা। হঠাৎ করে অন্য গ্যাস ছেড়ে কার্বন মনোক্সাইড কেন এসে গেল, যার জন্য একটা মানুষের ডেড হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের যে হিমোগ্লোবিনের যে হিম রিজিয়ানটা যেখানে পিগমেন্ট থাকে, সেই জায়গাটা অক্সিজেনের সাথে বাইন্ড হয়, আর ঠিক কার্বন মনোক্সাইড সেই সেম জায়গাটায় বাইন্ড করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অক্সিজেনের থেকে কার্বন মনোক্সাইডের অ্যাট্রাকশন ফর হিমোগ্লোবিন 250 থেকে 200 থেকে 250 টাইম হচ্ছে স্ট্রং। মানে 250টা অক্সিজেন মিলে যে ইন্টারেস্ট তৈরি করতে পারবে হিমোগ্লোবিনের সাথে, সিঙ্গেল একটা কার্বন মনোক্সাইড সেই পরিমাণ হিমোগ্লোবিনকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করিয়ে নেবে। তাহলে এখানে কি বলছে, ইট বাইন্ডস টু দা হিম গ্রুপ। তাহলে এইটাই বলতে চাইছিলাম, এটা কিন্তু আমাদের ইট বাইন্ডস টু দা হিম গ্রুপ অফ দা হিমোগ্লোবিন। এটা কিন্তু হিমোগ্লোবিনের হিম গ্রুপের সাথে বাইন্ড করে, জাস্ট অ্যাজ অক্সিজেন ডাস, যেটা অক্সিজেনও করে। মানে অক্সিজেন যে জায়গাটায় লাগে হিমোগ্লোবিনের, আমাদের কার্বন মনোক্সাইড সেম জায়গাটাতেই লাগে। তাহলে এতে প্রবলেম হচ্ছে কি, except that the binding of the carbon monoxide to hemoglobin is over 200 থেকে 250 times as strong as the binding of the oxygen to hemoglobin। তাহলে হিমোগ্লোবিনের প্রতি অক্সিজেনের যে অ্যাট্রাকশন, কার্বন মনোক্সাইডের অ্যাট্রাকশন 200 থেকে 250 টাইম বেশি আর কি। এর ফলে কি হয়, অক্সিজেন আর কার্বন মনোক্সাইড রাখলে হিমোগ্লোবিন সবসময় চাইবে কার্বন মনোক্সাইডের সাথে বন্ডিং করতে।
এর ফলে কি হবে, তার বডিতে অক্সিজেনের ল্যাকিং হবে, তখন সে কি হবে, ধীরে ধীরে মারা যাবে। বডি হচ্ছে পিঙ্ক কালারের হয়ে যাবে। যাদের পিঙ্ক ফেভারিট তারা কার্বন মনোক্সাইড নিতে পারো, কিন্তু পরবর্তীকালে তুমি তোমাকে দেখবে কিনা সেটা দুঃখের বিষয়, কেন নর্মালি মারা যাবে। 0. এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট লাইন দেখো, 0.1% carbon monoxide will combine with the half the available hemoglobin molecule and reduces the oxygen carrying capacity of blood. তাহলে 0.1% কার্বন মনোক্সাইড কি করে, 50% হিমোগ্লোবিনকে কি করে, নিজের সাথে বন্ডিং করিয়ে নেয়। তাহলে 0.1% কার্বন মনোক্সাইড will combine with half the available hemoglobin molecules and reduces the oxygen carrying capacity of blood. তাহলে অক্সিজেন ক্যারিং যে ক্যাপাসিটি একটা হিমোগ্লোবিনের, সেটা অনেক বেশি কার্বন মনোক্সাইডের সাথে। এর ফলে কি হয়, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ হিমোগ্লোবিনটা অনেক কমে যায়, কারণ কার্বন মনোক্সাইড সেই জায়গাটায় বন্ডিং করছে। তাহলে আপাতত আমরা দুটো দেখলাম, একটার নাম রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, 2 নম্বর হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং। এই দুটো দেখে নাও, তারপর নেক্সট ডিসঅর্ডারে আসছি। এবার দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসঅর্ডার্স অফ রেসপিরেটরি সিস্টেম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তো সেটা হচ্ছে কি আমাদের হাইপক্সিয়া। এর নাম হচ্ছে হাইপক্সিয়া। হাইপক্সিয়া অ্যাকচুয়ালি একটা সিমটম, যার মানে হচ্ছে ইট ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। তো লাইনটার মানেও অনেক সময় জিজ্ঞেস করে মেডিকেল স্টেটমেন্ট বেস কোশ্চেনে, তাহলে ইট ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, ইট ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। তাহলে এবার অক্সিজেনের যদি ডেফিসিয়েন্সি হয় বডিতে, তাকেই বলা হয় হাইপক্সিয়া। কি বললাম বোঝা গেল? যদি অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয় তাকেই বলা হয় হাইপক্সিয়া। এর 4টে ভাগ আছে, একটা হচ্ছে হাইপক্সিক হাইপক্সিয়া, অ্যানিমিক হাইপক্সিয়া, ইসচেমিক হাইপক্সিয়া, হিস্টোটক্সিক হাইপক্সিয়া। 4টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কি আসবে না আসবে পরের কথা, পরীক্ষায় তো আসে, কিন্তু একটা মানুষের মিনিমাম এটা জানা উচিত যে কি কি কারণে তার বডিতে যে মাসেলস আছে সেখানে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হতে পারে। তার কারণ যত সময় এগোচ্ছে মানুষ যেভাবে সিগারেটের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মানে এই যে টোব্যাকোর প্রতি মানুষ এতটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তাদের লাংস কিন্তু ভিতর থেকে খারাপ হয়ে যাচ্ছে। কি করে বুঝবে? হয়তো আমার বয়সী একটি ছেলে যে ধরো প্রচুর পরিমাণে স্মোক করে, তাকে একবার ডেকে আনাবো, তাকে বেশি দূর না, তাকে 100 মিটার দৌড় করতে বললে বোঝা যাবে তার লাংসের কি কন্ডিশন। নর্মালি হাঁটা চলার ক্ষেত্রে নর্মাল কাজ করতে তার অসুবিধা নেই, কিন্তু যখন তাকে বলবে দৌড়ে ভাই দেখা, তখন তার হাওয়া পুরো বেরিয়ে যাবে একদম, মানে সে পারবে না। তাহলে কি হয়, এই যে আমাদের হাইপক্সিয়া, অক্সিজেনের লেভেল কেন কমছে, কেন হচ্ছে তার মাসেলস এর ভিতরে অক্সিজেন যেতে পারছে, তার অনেকগুলো কারণ আছে। তাহলে এক এক করে দেখি। প্রথমে আছে হাইপক্সিয়া। It is caused by the low partial pressure of oxygen in arterial blood. দেখে বুঝতে পারছো একটা মানুষ এমন একটি জায়গায় আছে এখন যার চারপাশে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন কম। এটা কখন হবে যদি একটু ভেবে দেখো, তাহলে এটা তখনই হবে যখন সে হাই অল্টিটিউডে চলে যাবে, পাহাড়ে বেড়াতে যাবে, অনেক উপরে উঠে যাবে, যেখানে এয়ারের প্রেসার কম, এয়ারের ডেনসিটি কম, তাহলে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেনও কম, তখন তার যে হাইপক্সিয়া হবে তাকে বলা হয় হাইপক্সিক হাইপক্সিয়া। তাহলে ইট ইজ কজড বাই দা লো পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন আর্টেরিয়াল ব্লাড, লো পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন আর্টেরিয়াল ব্লাড। নেক্সট তারপরে কি বলছি, অ্যাজ এ রেজাল্ট অফ, এটা কেন হয়, হাই অল্টিটিউড, তারপরে ফ্লুইড ইন লাংস যদি ফ্লুইড বেড়ে যায়, সে যদি অনেক ঠান্ডা ঠান্ডা লাগিয়ে ফেলে, করোনার সময় এই জিনিসটা দেখা গেছে, করোনার সময় হাইপক্সিয়া হয়েছে। করোনা কি করেছে, লাংসকে অ্যাটাক করেছে, এরপর নিউমোনিয়া হয়ে গেছে, তার বডিতে অক্সিজেন লেভেল কি হয়েছে, কমে গেছে। পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন দেখবে আঙুলে লাগিয়ে মাপে না অক্সিমিটার, সেইটার কথা বলা হচ্ছে। তাহলে ইট ইজ কজড বাই এ লো পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন আর্টেরিয়াল ব্লাড অ্যাজ এ রেজাল্ট অফ হাই অল্টিটিউড ফ্লুইড ইন লাংস। বুঝে গেল? এবারে দেখো 2 নম্বরে অ্যানিমিক হাইপক্সিয়া, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো অ্যানিমিক হাইপক্সিয়া, ভেরি লিটিল ফাংশনাল হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট। অ্যাটমসফিয়ারে অক্সিজেন অনেক বেশি আছে, সে নর্মাল অল্টিটিউডে দাঁড়িয়ে, ধরো এই রুমে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বডির ভিতরে যে হিমোগ্লোবিনটা আছে সেটা ফাংশনাল নয়। তাহলে হিমোগ্লোবিন যদি নন ফাংশনাল হয়, তাহলে সে অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারবে না, আর অক্সিজেনের সাথে যদি সে বাইন্ড করতে না পারে, তাহলে কি হবে, সেই টিস্যুতে অক্সিজেন ডেলিভারি করতে পারবে না।
তাহলে এটা কি বলছে, ভেরি লিটিল ফাংশনাল হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট, খুব কম পরিমাণে ফাংশনাল হিমোগ্লোবিন প্রেজেন্ট ইন ব্লাড হুইচ রিডিউসেস দ্য অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য টিস্যু। তাহলে অক্সিজেনের যে ট্রান্সপোর্টেশন টিস্যুতে সেটা কিন্তু কমে গেল। তাহলে একদম পুরো লাইন বাই লাইন মনে রাখতে হবে, হাইপক্সিক হাইপক্সিয়ায় কি হলো, অ্যানিমিক হাইপক্সিয়ায় কি হলো। তাহলে অ্যানিমিক হাইপক্সিয়ায় হিমোগ্লোবিনটাই নন ফাংশনাল, হিমোগ্লোবিন যদি কাজ করতে না পারে তাহলে সেটা অক্সিজেনের সাথে বাইন্ড হতে পারবে না, আর অক্সিজেনের সাথে যদি সে বাইন্ড না হয় তাহলে টিস্যুতে অক্সিজেন সাপ্লাই দিতে পারবে না। তারপর তাহলে কি হবে, কার্বন মনোক্সাইড পয়জনিং এর ক্ষেত্রে এই জিনিসটা হয়। তার মানে কি, হিমোগ্লোবিন তো নন ফাংশনাল, একটু আগেই পড়লাম না, কার্বন মনোক্সাইড পয়জনিং, সেটা কি অ্যানিমিক হাইপক্সিয়া তার রেজাল্ট। তাহলে গোটা গা পিঙ্ক হয়ে যাবে, হিমোগ্লোবিন তো নন ফাংশনাল, হিমোগ্লোবিনে আটকেছে কে, কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইড যদি হিমোগ্লোবিনে আটকায় তাহলে অক্সিজেন সেই জায়গাটা পাচ্ছে না, তখন তার হবে অ্যানিমিক হাইপক্সিয়া। নেক্সট এসো ইসচেমিক হাইপক্সিয়া, বলছে ব্লাড ফ্লো টু দা টিস্যু ইজ সো রিডিউস দ্যাট টু লিটল অক্সিজেন ইজ ডেলিভার্ড টু ইট ইভেন দো পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন এন্ড অক্সিহিমোগ্লোবিন লেভেল ইজ নরমাল। তাহলে এটা অন্য রকমের ব্যাপার। এখানে কি হয়েছে, অক্সিজেনের কনসেন্ট্রেশন ঠিক আছে, অক্সিহিমোগ্লোবিনের লেভেলও ঠিক আছে, সব ঠিক আছে, শুধু যে ব্লাডটা টিস্যুতে যাচ্ছে সেটা ঠিকঠাক ভাবে যেতে পারছে না বিভিন্ন কারণের জন্য। তাহলে কি বলছে, blood flow to a tissue is so reduced that too little oxygen is delivered to it even though partial pressure of oxygen and oxyhemoglobin level is normal। তাহলে এই এক একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন দিলে না অনেক বড় বড় খেলোয়াড় প্রথম বলেই বোল্ড হয়ে চলে আসে। এই চারটে দেখতে খুব একই রকম, হাইপক্সিক হাইপক্সিয়া, অ্যানিমিক হাইপক্সিয়া, ইসচেমিক হাইপক্সিয়া, হিস্টোটক্সিক হাইপক্সিয়া, পরীক্ষায় পড়লে সব হাওয়া খুলে যায় একদম, বুঝলে তো। তাহলে হাইপক্সিক হাইপক্সিয়াটা কি, হাই অল্টিটিউডে গেছে, অক্সিজেন প্রেসার কম। অ্যানিমিক হাইপক্সিয়া কি, ফাংশনাল হিমোগ্লোবিন কম বিকজ অফ আমাদের কার্বন মনোক্সাইড পয়জনিং। ইসচেমিক হাইপক্সিয়া কি, তার অক্সিজেন প্রেসারও নরমাল আছে, তার অক্সি হিমোগ্লোবিনের লেভেলও নরমাল, কিন্তু সেটা টিস্যু পর্যন্ত যেতে পারছে না। লাস্ট এসো হিস্টোটক্সিক হাইপক্সিয়া, কি বলছে, ব্লাড ডেলিভার অ্যাডিকুয়েট অক্সিজেন টু দা টিস্যু বাট দা টিস্যু ইজ আনএবল টু ইউজ ইট প্রপারলি। ওই যে বিড়ি সিগারেট খাওয়া লোকজন, যাদের বডিতে ব্লাড কিন্তু অক্সিজেনটাকে ঠিকঠাক পাঠাচ্ছে টিস্যুতে, কিন্তু তার যে টিস্যু আছে সেই অক্সিজেনটাকে ইউজ করতে পারছে না, তার কারণ কি, তার স্মোক করে করে তার রিসেপ্টর গুলো ড্যামেজ হয়ে গেছে। তাহলে মাসেলস এর ভিতরে যে রিসেপ্টর আছে, যে রিসেপ্টরটা অক্সিজেনটাকে ধরবে সেই রিসেপ্টরটা অ্যাবসেন্ট মানে ড্যামেজ হয়ে গেছে। তাই বলছে ব্লাড ডেলিভার অ্যাডিকুয়েট অক্সিজেন টু দা টিস্যু বাট দা টিস্যু ইজ আনএবল টু ইউজ ইট প্রপারলি। তাহলে টিস্যু কিন্তু এইটা ইউজ করতে পারছে না, তার কারণ বোঝাই যাচ্ছে এই ভদ্রলোক প্রচুর পরিমাণে স্মোক করে। এই হচ্ছে আমাদের হাইপক্সিয়া। চারটে হাইপক্সিয়া ভালো করে দেখো, এর থেকে সোজা ভাবে দেখো, বোঝা খুব চাপ। তাহলে হাইপক্সিক হাইপক্সিয়া অল্টিটিউড হাই, অ্যানিমিক হাইপক্সিয়া কার্বন মনোক্সাইড পয়জনিং, ইসচেমিক হাইপক্সিয়া যেখানে কি হচ্ছে পার্সিয়াল প্রেসার আর হিমোগ্লোবিনের লেভেল নরমাল আছে কিন্তু ব্লাড ফ্লো করতে পারছে না। এখানে আবার ব্লাড ফ্লো হচ্ছে, অক্সিজেনও নিয়ে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তার টিস্যু কি করছে, রিসেপ্টরের সাহায্যে অক্সিজেনটাকে ধরতে পারছে না। কেন, তার কারণ কি, তার রিসেপ্টর গুলো সিগারেট খেয়ে খেয়ে খারাপ হয়ে গেছে। বোঝা গেল, এটাকে বলা হয় হাইপক্সিয়া। দেখে নাও। এবারে দেখো, এটাও একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রনিক পালমোনারি ডিজিজ। তো এটা একে বলা হয় সিওপিডি, ক্রনিক পালমোনারি ডিজিজ, সিওপিডি। এটা মানে হচ্ছে ইট ইজ দ্য টাইপ অফ রেসপিরেটরি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ক্রনিক অ্যান্ড রিকারেন্ট অবস্ট্রাকশন অফ দ্য এয়ার ফ্লো। কোনো কারণে যে এয়ার ফ্লোটা হচ্ছে লাংসে, সেখানে যদি অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে, তাহলে শ্বাসকষ্ট হবে, মানে অ্যাজমার মতো সিমটম আসবে, তাই তো। তাহলে ইট ইজ দ্য টাইপ অফ রেসপিরেটরি ডিসঅর্ডার characterized by chronic and recurrent obstruction of air flow which increases the airway resistance। এটা দু রকমের আছে, একটা হচ্ছে এমফাইসিমা আর একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এমফাইসিমা কি বলছে, ইট ইজ এ ক্রনিক ডিসঅর্ডার ইন হুইচ alveolar walls, ভালো করে দেখো, in which alveolar walls are damaged
ডিউ টু হুইচ রেসপিরেটরি সারফেস ইজ রিডিউস। তাহলে অ্যালভিওলার ওয়াল ড্যামেজ এটা কিভাবে হচ্ছে দেখো, সোজাভাবে বোঝার জন্য করে দিচ্ছি। দেখো নর্মালি আমাদের যদি অ্যালভিওলাই দেখা যায় সেটা এরকম হয়, কিন্তু যদি এমফাইসিমা হয়ে যায় তাহলে এইখানটা, এটা মেনলি সিগারেট স্মোকিং এর জন্য হয়েছে। এটা হলে কি হয়, সারফেস এরিয়া দেখতে পাচ্ছ অনেকটা কমে গেছে, তাহলে সারফেস এরিয়া ডিক্রিজ, তাই তো। তাহলে এই লাইনটা মানে এই এখানে এঁকে দিলাম, তাহলে সারফেস এরিয়াটা অনেকটা ডিক্রিজ করে ফ্ল্যাট টাইপের হয়ে গেছে, তাহলে অক্সিজেনের এক্সচেঞ্জটা কমে যাচ্ছে। আর এখানটা দেখো সারফেস এরিয়া ইনক্রিজ হয়ে আছে, তাহলে এখানে সারফেস এরিয়া ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেটাকে বলে এমফাইসিমা। এবারে আসছে ক্রনিক ব্রঙ্কাইটিস। দেয়ার ইজ এ ক্রনিক ইনফ্লামেশন ইনক্রিজ সাইজ এন্ড নাম্বার অফ দ্য মিউকাস গ্ল্যান্ড এন্ড গবলেট সেল ইন দ্য এয়ারওয়ে। এটা হলে কি হয়, এখানটা এমনি ঠিক আছে, এখানে এমনিতে ঠিক আছে, এমনি ঠিক থাকলে কি হলো, কিন্তু এর এই ওয়াল গুলো না ব্লক হয়ে গেছে। তাহলে এই যে ওয়ালটা ব্লক হয়ে গেল, ওয়াল ব্লক, তাহলে এটাকেই বলা হচ্ছে আমাদের ক্রনিক ব্রঙ্কাইটিস, ওয়ালটা ব্লক। আর এখানটাতে এইদিকে সারফেস এরিয়াটা ডিক্রিজ করে গেছে, তাহলে কি বলছে, দেয়ার ইজ এ ক্রনিক ইনফ্লামেশন increases in size and number of mucus gland and goblet cell in the airway। বলছে এক্সেসিভ সিক্রেশন অফ দ্য মিউকাস, প্রচুর মিউকাস, সারাক্ষণ যাদের ঠান্ডা লেগে যায় তাদের এটা দেখতে পাওয়া যায়। শর্টনেস অফ ব্রিদিং, দেখতে পাচ্ছ এটা সিমটম দিচ্ছে অ্যাসমার মতো। এবারে বলছে অ্যাস্থেমার মতো সিমটম। এবার হচ্ছে কাশি হয়, তার নাক থেকে জল বেরোয়, প্রোডাকশন অফ কাফিং, কন্টিনিউয়ালি মুখ থেকে নাক দিয়ে যখন কাপ উঠছে তখন তাকে অনেক সর্দি বেরোচ্ছে তার সাথে। এই যে জিনিসটা এটাকে বলে ক্রনিক ব্রঙ্কাইটিস। তাহলে ক্রনিক পালমোনারি ডিজিজের আন্ডারে দুটো পড়লাম, একটা এমফাইসিমা, দুটো হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। একটাতে কি হয়, সিগারেট খেয়ে খেয়ে এমন হাল হয়ে গেছে তার এই ওয়ালটা কি হয়েছে, প্লেন হয়ে গেছে, যেটা নর্মালি এরকম থাকা উচিত ছিল। তাহলে এটা কি ছিল, এটা নর্মাল কন্ডিশন। এটা ওয়ালটা কি হয়েছে, প্লেন হয়ে গেছে। নিচেরটা দেখো যেখান থেকে এয়ারটা ঢুকবে সেটা ব্লক হয়ে গেছে, কেননা প্রচুর পরিমাণে এক্সেসিভ সিক্রেশন অফ মিউকাসের জন্য গবলেট সেল। তো এটা দেখে নাও ক্রনিক পালমোনারি ডিজিজ। এবারে দেখো ডিসঅর্ডার অফ রেসপিরেটরি সিস্টেম, এটা লাস্ট স্লাইড। তো এখানে আমরা কি করেছি, অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার নেওয়া হয়েছে, নিউমোনিয়া, টিউবারকিউলোসিস, ঠিক আছে। তাহলে আরো দুটো আছে, অ্যাসমার, সিগারেট স্মোকিং। তো ওটা সম্পর্কে সবাই জানে, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু ইমফাইসিমাটা মনে রাখলেই হবে যে সিগারেট স্মোক করে করে অ্যালভিওলার যে ওয়ালটা প্লেন হয়ে যায়। তো এখানে আমরা দেখবো অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার, এটা কি জিনিস, মানুষ তো বিভিন্ন অকুপেশনের সাথে যুক্ত থাকে, এর ফলে কি হয়, অনেকে ডাস্ট কন্টিনিউ, তার শরীরে ডাস্ট ঢুকছে, কেউ কটন কারখানায় কাজ করে কন্টিনিউয়াসলি কটন ঢুকে আসছে নাকের ভিতরে, কেউ কোল কারখানায় কাজ করে কন্টিনিউয়াসলি কয়লার ধোঁয়া তার নাকে ঢুকছে, কেউ আয়রন কারখানায় কাজ করছে না, আয়রনের গুঁড়োগুলো শরীরের ভিতর দিয়ে লাংসে ঢুকে যাচ্ছে, অ্যাসবেস্টস কারখানায় কাজ করে সেখানে প্রবলেম হচ্ছে। তো এইভাবে তার লাংসে বিভিন্ন সময় বিভিন্ন রকম ড্যামেজ হয়, টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে। তাহলে সেই যে প্রবলেম, যেটা কিন্তু সে কোনো স্মোকিং এর জন্য বা পলিউশনের জন্য কিন্তু তার হচ্ছে না, সে যে অকুপেশনের সাথে যুক্ত আছে সেখানে কন্টিনিউয়াসলি সেই কাজটা করার জন্য তার এই প্রবলেম আসতে পারে, তখন সেটাকে বলা হয় অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার। তাহলে এর মধ্যে আমরা বেছে বেছে কয়েকটি ইম্পর্টেন্ট নিয়েছি। এক নম্বরে আছে অ্যাসবেস্টোসিস, এর নাম হচ্ছে অ্যাসবেস্টোসিস। এটা কি, অ্যাসবেস্টস কোম্পানিতে যারা কাজ করে বা সেই কারখানায় যারা কাজ করে, সেই অ্যাসবেস্টসের গুঁড়ো তার লাংসে গিয়ে যে ডিজিজ ক্রিয়েট করে তার নাম হচ্ছে অ্যাসবেস্টোসিস। এবারে দেখো সিলিকোসিস। সিলিকোসিস কি বলছে, সিলিকা, সেম জিনিস, যে সিলিকা নিয়ে সারাক্ষণ কাজ করছে, সেই সিলিকার যে ডাস্ট গুলো তার লাংসে গিয়ে যে ডিজিজ হবে তার নাম সিলিকোসিস। এগুলো মনে রাখতে হবে। যেমন সাইডারোসিস, এইটা কি, এটা হচ্ছে আয়রন, তো যে আয়রন কারখানায় কাজ করছে তার এই প্রবলেমটা হবে। অ্যানথ্রোকোসিস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোল কারখানায় কাজ করে তাকে বলা অ্যানথ্রোকোসিস, ঠিক আছে। তাহলে অ্যানথ্রোকোসিস। এবারে বলছে
ব্যাসিনোসিস, সেটা হচ্ছে কটন ডাস্ট, যে কটন ডাস্ট কারখানায় কাজ করে তার এই ডিজিজটা হবে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডারস। এটা প্রায় দেয়, অনেক সময়ই এসছে, এই নয় যে প্রতি বছর আসে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তাও আমাদের এই শুধু এইগুলো মনে রাখলে হবে যে কোন কোন ক্ষেত্রে কোন কোন জিনিসটা, এত ডিটেলে তোমার মনে রাখতে হবে না যে কি হয় কি চেঞ্জ হয়, ওগুলো আসবে না। আসবে হচ্ছে আমাদের অ্যানথ্রাকোসিস কেন হয়, কয়লার জন্য, কোলের যে ডাস্ট সেটা লাংসে চলে গেলে এই প্রবলেমটা হয়। তো এটা হলো আমাদের অকুপেশনাল ডিসঅর্ডার। এবারে দেখো নিউমোনিয়া টিউবারকিউলোসিস। দেখো এই নিউমোনিয়া টিউবারকিউলোসিসের যে সিমটম গুলো আমরা ছোট থেকে মোটামুটি জানি, নিউমোনিয়া হলে সর্দি কাশি হয়, হ্যাঁ, নাক ব্লক হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, কন্টিনিউয়াস চোখ দিয়ে জল আসে, তার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার অক্সিজেন নিতে প্রবলেম হয়। তো সেই জন্য সেটা অতটা ডিটেলে না গেলেও হবে, যে কোনো বই তোমরা পড়লে পেরে যাবে। কিন্তু যেটা কিন্তু পরীক্ষায় আসে সেটা দেখতে পাওয়া গেছে, এটা কার অ্যাটাক, কে অ্যাটাক করলে এটা হয়। 1 নাম্বার কোশ্চেন এখান থেকে সেট হয়, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন না, কিন্তু এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা হচ্ছে নিউমোনিয়া। তাহলে ব্যাকটেরিয়ার নাম কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তার নাম কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তাহলে এটা কি নিউমোনিয়া হয়, নিউমোনিয়া সিমটম ওরাও সবাই জানে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে টিউবারকিউলোসিস, এটাও কিন্তু ব্যাকটেরিয়াল অ্যাটাকের ফলে হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটার নাম কি টিউবারকিউলোসিস, নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তাহলে কি হলো, নিউমোনিয়া ব্যাকটেরিয়া, টিউবারকিউলোসিস ও ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য হয়। একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টিবি হলে তাকে ডটসের যে আমাদের প্রোগ্রাম আছে, তাকে টানা অতদিন পর্যন্ত 21 মেবি, ওটা দেখে নিতে হবে, যে তার একটা ডটসের ডোজ দিয়ে দেয়, তাকে ততদিন পর্যন্ত তাকে সেই ওষুধটা খেতে হবে। সেরে গেলে তার মনে হচ্ছে সেরে গেছে, তাও কমপ্লিট করতে হয় কোর্স। 1 নাম্বার। 2 নম্বর টিউবারকিউলোসিস হলে কাশে মুখ থেকে রক্ত এসে যায়, ঠিক আছে, শরীর উইক হয়ে যায়, অনেক রোগা হয়ে যায়, ইমিউনিটি লো হয়ে যায়, ঠিক আছে, ধীরে ধীরে সে যদি চিকিৎসা না হয় সে কিন্তু মারাও যেতে পারে। হলো, তাহলে সেটা কেন হয়, টিউবারকিউলোসিস হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের জন্য। বুঝে গেল? তাহলে ওভারঅল তোমরা দেখে নাও, তাহলে টোটাল আমরা ডিসঅর্ডারস এর ক্ষেত্রে টোটাল 14 ডিসঅর্ডারস কিন্তু আমরা বোর্ডে লিখে করলাম। সিগারেট স্মোকিং আছে, অ্যাসমা আছে, অ্যাসমা থেকে কি দেবে, কি হয় না, তার এয়ারওয়ে গুলো ব্লক হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, শর্টনেস অফ ব্রিদিং। তো সেগুলো তুমি যে কোনো বই থেকে পেয়ে যাবে। কিন্তু আমি এখানে টোটাল যে নাম্বার অফ 14 ডিসঅর্ডার বেছে দিলাম, এগুলো কিন্তু নিটের দিক থেকে যদি দেখা যায় খুবই কিন্তু ইম্পর্টেন্ট। নিটের কথা ভেবেই তো এই ভিডিওগুলো করা হচ্ছে। তো নিটের কথা ভেবেই কিন্তু 14টা আমরা ডিসঅর্ডারকে আমরা করলাম। রেসপিরেটরি, আমাদের রেসপিরেটরি সিস্টেমে ডিসঅর্ডার 7, আর ওদিকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমে 7। তো এই হলো আজকের টোটাল ক্লাস, ডিসঅর্ডারস গুলো আমরা আজকে কমপ্লিট করলাম, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা যারা দেখছো তাদের ভালো লাগলে অবশ্যই সেটাকে শেয়ার করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো বেশি করে, যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে। সবে এই কোর্সটা স্টার্ট হয়েছে, মাস্টার কোর্স, যে যেখানেই পড়ো না কেন সে যদি এই ভিডিওগুলো দেখে তার কিন্তু অনেকটা বুস্ট হয়ে যাবে, এবং তার রিভিশন ঠিকঠাক আছে কিনা, সে সব ঠিকঠাক জানে কিনা, তারও সেই দিক থেকে একটা পজিটিভিটি সে পেয়ে যাবে। তো এই কোর্সে আজকের এটা আমাদের প্রায় 10 নম্বর ক্লাস হয়ে গেল। তাহলে নিটের লেভেলে, এই লেভেলে 10টা ক্লাস কম না। আমরা রেসপিরেশনে 3টে করেছি, ডাইজেস্টিভ সিস্টেমে আমরা করেছি 6টা, টোটাল 9টা, আর 2টো চ্যাপ্টারকে একসাথে মিলে মিশিয়ে আমরা যে ডিসঅর্ডার গুলো করলাম সেটাকে একটা ক্লাস হলো। টোটাল 10 নম্বর ক্লাস আমাদের কিন্তু আজকে হয়ে গেল, ঠিক আছে। দেখো আমরা টিচার, আমরা তোমাকে মোটিভেট করতে পারবো, আলটিমেটলি কিন্তু তোমাকে নিজে থেকেই করতে হবে। তোমার যদি মনে হয় যে আমি করবো না, তাই টিচার্স তোমাকে তো গুলে খাইয়ে দেবে না, তোমাকে নিজে থেকেই প্রিপেয়ার হতে হবে। তোমার নিজেকে বোঝাতে হবে যে আমার 5 ইয়ার্স পরে আমার গোলস কি আছে। কেউ যদি মনে করে না আমি 5 ইয়ার্স পরে আমার কিছু গোল নেই, তাহলে অবভিয়াসলি সে তাহলে ইনার মোটিভেশনটা সে কিন্তু পাবে না। তাহলে তার যদি গোল সেট না থাকে, ইন ফিউচার সে নিজেকে কি হিসেবে দেখতে চায়, সে নিজেকে কি হিসেবে দেখতে চায় সেটাই যদি তার মনের মধ্যে না থাকে, তাহলে অবভিয়াসলি তার সেই মোটিভেশনটা কিন্তু আসবে না। আমি আগের ক্লাসে বলছিলাম ইনার মোটিভেশনটা খুব জরুরি, কেননা কে কতদিন তোমাকে মোটিভেট করবে, তাই না? তো ইনার মোটিভেশনটা আমাদের খুব জরুরি। তো আই থিঙ্ক সবাই ভালো আছো, ক্লাসগুলো করো, কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি তো আছি। হ্যাঁ, আমাদের লার্নিং তোমাকে যত রকম ভাবে তোমাদেরকে হেল্প করতে পারে কিন্তু হেল্প করবে, যতক্ষণ না পরীক্ষা আসছে। তো 11 এর ক্লাস চলছে, পরবর্তীকালে আমি 12 এর ক্লাসগুলো নিয়ে আসবো। সবাই ভালো থেকো, টাটা।